যখন বাকি বিশ্ব আমলাতন্ত্রের জালে আটকে ছিল, চীন তখন টন টন কালো সোনা, ব্ল্যাক গোল্ড আনার জন্য পাইপলাইন তৈরি করেছে, যাতে দেশটি উন্নতি লাভ করতে পারে। এটি একটি $25 বিলিয়ন প্রকল্প, যা দুটি পরাশক্তিকে একত্রিত করে। একটি দেশীয় প্রাকৃতিক গ্যাস নেটওয়ার্ক যা অর্থনীতিকে চাঙা করে, এবং একটি কৌশলগত পাইপলাইন যা দেশের সবচেয়ে বড় দুর্বলতাটিকে এড়িয়ে চলে। এগুলো হলো এমন কিছু জিনিস যা চীন সাম্প্রতিক বছরগুলোতে অর্জন করেছে। আর এই অর্জনগুলোর মধ্যে প্রধান হলো চীনের মুকুটের রত্ন, ইস্টার্ন সাইবেরিয়া প্যাসিফিক ওশান তেল পাইপলাইন, দি ইস্টার্ন সাইবেরিয়া প্যাসিফিক ওশান অয়েল পাইপলাইন, সংক্ষেপে ইএসপিও। হলো একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তন। এটি সেই প্রতীক যা দেখায় যে রাশিয়া তার জ্বালানি ভবিষ্যতের জন্য ইউরোপের উপর নির্ভর করার বদলে চীনের উপর নির্ভর করার সিদ্ধান্ত নিচ্ছে। ইএসপিও শুধু একটি পাইপলাইন নয়, এটি দুটি দেশের মধ্যে একটি প্রতিশ্রুতি যা কয়েক দশক ধরে স্থায়ী হবে। তবে প্রথমে আসুন আলোচনা করা যাক কিভাবে এই 3000 মাইল দীর্ঘ বিশাল পাইপলাইনটি তৈরি হয়েছিল। ইএসপিও রাশিয়া এবং চীন উভয়ের জন্য একটি বহু প্রতীক্ষিত প্রকল্প ছিল। 1970 এর দশক থেকে উভয় দেশ এটি নিয়ে আলোচনা করে আসছিল, কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছিল 2006 সালে। প্রথম অংশের নির্মাণ প্রত্যাশিত সময়ের চেয়েও দ্রুত গতিতে শেষ হয়। পাইপলাইনের প্রথম অংশটি 2009 সালে সম্পন্ন হয়। পুতিন নিজে 2009 সালের 28 ডিসেম্বর কোজমিনোতে টার্মিনালটি উদ্বোধন করেন। এরপর পরের বছর 2010 সালের সেপ্টেম্বরে চীনা অংশটি সম্পন্ন হয়, এবং 2011 সালের মধ্যে রাশিয়া ঘোষণা করে যে তারা নতুন নির্মিত পাইপলাইনের মাধ্যমে চীনে নির্ধারিত তেল সরবরাহ শুরু করেছে। কিন্তু সেটি ছিল প্রকল্পের প্রথম ধাপ মাত্র। এই বিশাল পাইপলাইনটি তেইশেদ থেকে স্কোয়ারোডিনো পর্যন্ত উপত্যকা এবং পাহাড়ের মধ্য দিয়ে সাপের মতো এঁকে বেঁকে গেছে। 2012 সালে সম্পন্ন হওয়া দ্বিতীয় ধাপে এটিকে স্কোভরিনো থেকে আরও এগিয়ে কোজমিনো পর্যন্ত প্রসারিত করা হয়। এবং ফলাফল কি হলো? একসঙ্গে চীন এবং রাশিয়া বিশ্বের অন্যতম দীর্ঘ অপরিশোধিত তেল পাইপলাইন তৈরি করেছিল। 3000 মাইল দৈর্ঘ্যের এই পাইপলাইন লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত পাইপলাইন তৈরি করার সমতুল্য, এবং তার চেয়েও বেশি, যদিও এটি অনেক বেশি কঠিন ভূখণ্ডে তৈরি। তবে এর দৈর্ঘ্যই শুধু চিত্তাকর্ষক নয়, এই ধাতব শিরা যা চীন এবং রাশিয়াকে সংযুক্ত করেছে তার মধ্য দিয়ে ঠিক কত তেল পাম্প করা হয় সেটাও দেখার মতো। ইএসপিওর প্রাথমিক ক্ষমতা ছিল মাত্র 6 লাখ ব্যারেল, কিন্তু যত বেশি পাম্পিং স্টেশন যুক্ত হয়েছে সেই ক্ষমতা প্রতিদিন 10 লাখ ব্যারেলে উন্নীত হয়েছে, এবং অবশেষে 2025 সালে 32টি পাম্পিং স্টেশন পুরোপুরি চালু হলে এটি প্রতিদিন সর্বোচ্চ 1.6 মিলিয়ন ব্যারেল তেল ঠেলে দেবে। আর এই প্রকৌশল বিস্ময়টি তৈরি করতে ঠিক কত খরচ হয়েছিল? প্রথম পর্যায়ে একাই খরচ হয়েছিল $12.27 বিলিয়ন। এর সাথে রপ্তানি টার্মিনাল নির্মাণে আরও $1.74 বিলিয়ন যোগ হয়। যখন আপনি দ্বিতীয় ধাপের খরচ যোগ করবেন, তখন মোট মূল্য দাঁড়ায় $25 বিলিয়ন, যা এটিকে রাশিয়ার সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্পগুলির মধ্যে একটিতে পরিণত করেছে। কিন্তু এখানে একটি বিষয় আছে। একটি ঘটনা ছিল যা এর খরচকে যতটা হওয়া উচিত ছিল তার চেয়ে কিছুটা বাড়িয়ে দিয়েছিল। প্রাথমিকভাবে পাইপলাইনটি বৈকাল হ্রদ, লেক বাইকাল এলাকার মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। বৈকাল হ্রদ হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি, যেখানে 2500 এরও বেশি প্রজাতির প্রাণী বাস করে। এই অঞ্চলে পাইপলাইনটি ছেদ করার পরিবেশগত উদ্বেগের কারণে প্রতিবাদ হয়েছিল। এখন যদিও অন্য যে কোনো সরকার হয়তো পাইপলাইনটি নির্মাণ করেই ফেলত, রাশিয়া এবং চীন পরিবেশগত ক্ষতির হাত থেকে বাঁচতে বিবেচনা দেখায় এবং পাইপলাইনের রুটটি 25 মাইল উত্তরে সরিয়ে দেয়। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় প্রচেষ্টা ছিল, তবে এটি প্রকল্পের জটিলতা এবং দাম বাড়িয়ে দিয়েছিল। তবে একই সাথে রাশিয়াকে এই $25 বিলিয়ন আগাম দিতে হয়নি, কারণ দুটি দেশ একটি কূটনৈতিক পদক্ষেপ নেয় যা তাদের আগের চেয়ে আরও কাছাকাছি এনেছিল। রাশিয়া এবং চীন 2009 সালে একটি শক্তি বিনিময়ের চুক্তি NG2 ডিল স্বাক্ষর করে, যা এশিয়ার জ্বালানি বাজারকে চিরতরের নতুন রূপ দেবে। রাশিয়ান কোম্পানি ট্রান্সনেফট এবং রোজনেফটকে $25 বিলিয়ন ঋণ দেওয়ার বিনিময়ে রাশিয়া পরবর্তী 20 বছরের জন্য প্রতিদিন 3 লাখ ব্যারেল অপরিশোধিত তেল চীনকে সরবরাহ করতে সম্মত হয়েছিল।
এখন কেন এটি এত গুরুত্বপূর্ণ তা দেখুন। চীন মূলত রাশিয়ার পাইপলাইনটির পুরো অর্থায়ন করেছিল এবং বিনিময়ে তারা তেলের নিশ্চিত সরবরাহ পাবে। এই চুক্তির মাধ্যমে রাশিয়া এবং চীন একটি কূটনৈতিক বাধ্যবাধকতা তৈরি করেছে, যা পরবর্তী 20 বছরের জন্য তাদের একে অপরের সাথে আবদ্ধ করে রাখবে। এবং সেই 20 বছর শেষ হয়ে গেলে পারস্পরিক সুবিধার জন্য সেই সম্পর্কটি অক্ষুণ্ণ রাখার আরও বেশি কারণ থাকবে। এটি তার সেরা রূপে জ্বালানি কূটনীতি, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি পরাশক্তিকে একত্রিত করছে। এই পাইপলাইনের মাধ্যমে পাম্প করা তেল কেবল চীনকেই নয়, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ এশিয়া প্যাসিফিক বাজারের বেশিরভাগ অংশকেও সরবরাহ করে। আজ পর্যন্ত ইএসপিও এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল সরবরাহ ব্যবস্থা। কিন্তু এটি একমাত্র নয়। রাশিয়ার কাছ থেকে তেল আনার জন্য চীনের আরও একটি একই ধরনের সংযোগ রয়েছে, যার নাম পাওয়ার অফ সাইবেরিয়া। পাওয়ার অফ সাইবেরিয়া হলো এমন একটি প্রকল্প যা বৈশ্বিক গ্যাস প্রবাহে একটি নাটকীয় পরিবর্তনকে তুলে ধরে, যা গত কয়েক দশকে নজিরবিহীন। এবং এর প্রধান কারণ হলো এই প্রকল্পের নিছক বিশালতা। পূর্বে এটি ইয়োসাদিকাবারভস্কদি পাইপলাইন নামে পরিচিত ছিল এবং এটি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রোম দ্বারা পরিচালিত হয়। এই গ্যাস সেতুটি ইয়াকুটিয়া থেকে প্রিমোরস্কি ক্রাই পর্যন্ত বিস্তৃত এবং এরপর এটি গুরুত্বপূর্ণভাবে চীনের সাথে যুক্ত হয়। পুরো পাইপলাইনটি 2466 মাইল বিস্তৃত এবং এটি বছরে 61 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাম্প করতে সক্ষম। আর সেই 61 বিলিয়নের মধ্যে বছরে 38 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস, অর্ধেকেরও বেশি সরাসরি চীনকে সরবরাহ করা হয়। সুতরাং চীন শুধু ইএসপিও পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে না, এটি রাশিয়ার সবচেয়ে বড় গ্যাস আমদানিকারকদের মধ্যে একজনও বটে। এবং এই প্রকল্প, যা সীমানা অতিক্রম করে, তার ভিত্তি স্থাপিত হয়েছিল 2014 সালে। 2014 সালের 21 মে রাশিয়া এবং চীন $400 বিলিয়ন সমঝোতার মাধ্যমে একটি ঐতিহাসিক গ্যাস চুক্তি স্বাক্ষর করে।